সরকারি চাকরিতে কোটার বিষয়টি বাংলাদেশের প্রেক্ষাপটে নতুন নয়। স্বাধীনতার পর নির্বাহী আদেশে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি চালু করা হয়। 2018 সাল পর্যন্ত সরকারি চাকরিতে 56% কোটা ছিল এবং ওই বছরই কোটা সংস্কার করে 10% করার দাবিতে আন্দোলনে নেমেছিলেন শিক্ষার্থীরা। সেই আন্দোলন আবার 2024 সালে এসে ছড়িয়ে পড়ল এবং 1 জুলাই থেকে আমরা দেখলাম সেই আন্দোলন করছেন শিক্ষার্থীরা। সেই জায়গাটি থেকে এই মুহূর্তে যেই আন্দোলন সেটি একেবারেই উত্তাল করছে শিক্ষাঙ্গন সহ সড়ক, মহাসড়ক এবং যানজটে সীমাহীন ভোগান্তিতে পড়ছেন সাধারণ জনগণ। এদিকে আইন বিশারদ যারা আছেন তারা বলছেন যেহেতু পুরো বিষয়টি আসলে এখনো আদালতের আয়তাধীন, সেহেতু এখনই আসলে এই বিষয়টি নিয়ে আন্দোলন করবার মতন কোনো যৌক্তিক পরিবেশ হয়তো তৈরি হয়নি। তার মানে আসলে কোটা বিষয়টি নিয়ে যে আন্দোলন হচ্ছে সেটি প্রেক্ষাপট কিংবা বাস্তবতা কি হতে যাচ্ছে সেই সব কিছু নিয়ে আজকের দেশ সাম্প্রতিকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসনুভা তন্নি। দর্শক, কোটা আন্দোলন, প্রেক্ষাপট ও বাস্তবতা এই বিষয় নিয়ে আজকের এই আলোচনায় আমার সাথে দুজন অতিথি আছেন। আমাদের সাথে আছেন সুভাষ সিংহ রায়, রাজনীতি বিশ্লেষক ও কলামিস্ট, এবং আছেন সোহরাব হাসান, যুগ্ম সম্পাদক, প্রথম আলো। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। সুভাষ সিংহ রায়, আপনাকে একটু শুরু করতে চাই। যেটি বলছিলাম, আসলে স্বাধীনতার পর নির্বাহী আদেশে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি চালু করা হয়েছে এবং সেখানে আসলে 56% পর্যন্ত কোটা ছিল 2018 সাল পর্যন্ত। সেটি আসলে এখন যে শিক্ষার্থীরা আন্দোলন করছেন তারা বলতে চাইছেন যে মেধার ভিত্তিতে সরকারি চাকরি তারা করতে চান, কোটার ভিত্তিতে নয়। তার মানে আসলে এই আন্দোলন কতখানি যৌক্তিক কিংবা এখনকার প্রেক্ষাপট অনুযায়ী আপনি কি বলতে চান? মানে আজকের এই আলোচনায় প্রথম আলোচনা না, অন্তত মেধা বনাম কোটা, মেধা এবং কোটা এই বিষয় নিয়ে অনেক টেলিভিশনে টক শো হয়েছে, অনেক লেখা পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং আরও হবে। তা আমি সোজা কথা একটু বলি যে 2018 সালের কথা আপনি উল্লেখ করেছেন, যে জনপ্রশাসনের যে প্রজ্ঞাপন ছিল সেই প্রজ্ঞাপনে বলা হয়েছে সরকারি চাকরিতে কোটায় প্রার্থী পাওয়া না গেলে মেধা তালিকা থেকে তা পূরণ করার বিধান রয়েছে। সেভাবেই হয়েছে। 33তম বিসিএস, 35তম বিসিএস, 36তম বিসিএস, এই 3টি বিসিএসের যদি আমি পরিসংখ্যান তুলে ধরি তাহলে ব্যাপারটা বেশ স্পষ্ট হবে। 33তম বিসিএসে মেধায় নিয়োগ পেয়েছে 77.40%। 35তম বিসিএসে মেধায় নিয়োগ পেয়েছে 67.49%। 36তম বিসিএসে মেধায় নিয়োগ হয়েছে 70.38%। এই যে সময়কাল তিনটে বললাম, এই তিনটের সময় তখন কোনো কোটা পদ্ধতি ছিল না। এখন মেধা এবং কোটার নানান বিশ্লেষণ চলছে। এক অদ্ভুত সময় যাচ্ছে। আমি জীবন দাসের মতো বলবো না যে যারা অন্ধ তারা বেশি চোখে দেখছে, তো কিন্তু আমরা তো এগুলো চোখের সামনে দেখছি। অমর্ত্য সেনের একটা বই আছে, ফার্স্ট বয়দের দেশে। দর্শকদের মধ্যে যারা এই বইটি পড়েছেন তারা দেখবেন তিনি বলেছেন যে ভারতের ইতিহাসে, সেই 47-এর পর থেকে ভারতের ইতিহাসে কিংবা তারও আগে যারা ভারতের ফার্স্ট বয়রা ছিল তারা কিন্তু ভারত নির্মাণে কোনো ভূমিকা রাখেনি। আর মেধাবীর সংজ্ঞাটা কি? আমাদের প্রায় একটা ভুল ব্যাখ্যা দেওয়া হয় যে একটা পরীক্ষার ফলাফল যখন ঘোষণা করা হয় এটা ফলাফলের তালিকা দেওয়া হয়, সেই তালিকাতে বলা হয় মেধাক্রম। মেধা কি অত সহজ বিষয়? একটি পরীক্ষা, কয়েকটা পরীক্ষা মিলেই মেধার মূল্যায়ন হয়? তাই যদি হতো তাহলে যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে তারাই পৃথিবীতে মহিমান্বিত হতো। ওটা হচ্ছে ওই নির্দিষ্ট কয়েকটি পরীক্ষার ফলাফল, বলা যায় ফলাফল ক্রম, মেধাক্রম নয়। এবং যারা পাবলিক সার্ভিস কমিশনে লিখিত দিয়েছেন তার আগে যোগ্যতা অর্জন করেছে প্রিলিমিনারিতে, সেখানে কি কোনো কোটা ছিল? প্রিলিমিনারিতে কোটা ছিল না, লিখিত পরীক্ষায় কোটা ছিল না। মৌখিক পরীক্ষার পর যখন সার্বিকভাবে ফলাফল ঘোষিত হয় তখন সংবিধান বলে দিয়েছে যে আপনাকে কি কি করতে হবে। 28 অনুচ্ছেদ, 29 অনুচ্ছেদ স্পষ্ট করে দেওয়া হয়েছে। আর যদি কোনো কারণে এটা হয়ে থাকে যে শুধুমাত্র মুক্তিযোদ্ধা কোটা এই কারণেই বিরক্তির কারণ, তাহলে রাষ্ট্র এবং সমাজের জন্য এবং দেশের জন্য খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। 71 সালে মহান মুক্তিযুদ্ধের সময় যারা যুদ্ধে গিয়েছিলেন তারা কেউ প্রাপ্তির আশায় যাননি,
কিন্তু এবারে আসলে যে শিক্ষার্থীরা আন্দোলন করছেন তাদের দাবির একটি লাইন যদি আমি আপনাকে একটু বলি, দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যত ব্যবস্থা গ্রহণ করতে হবে। তারা যে 4টি দাবি বলেছেন তার মাঝে এটি একটি দাবি। হ্যাঁ, সেটা তো সবাই পাঠ করেছেন এবং সবাই তো শুনছেন বিষয়টা। দুঃখিত। জি, তার মানে তারা নিজেরাও হয়তো চাইছেন যে দুর্নীতিমুক্ত কিংবা মেধাভিত্তিক আসলে এক ধরনের সরকারি চাকরিতে যারা আসছেন তারা সেই প্রশ্ন তো আমার নিজের কাছেও করি। আজকে যে তরুণরা সমবেত হয়েছেন, জি, সেই তরুণের সেই বয়সটা পার হয়ে কিন্তু আমি গিয়েছি। 59 বছর বয়সে এখন যখন তরুণরা সমবেত হয়, দেখলে আমার পুরনো দিনের স্মৃতি আমার সামনে ভেসে ওঠে। কারণ এই মিছিলে আমি বড় হয়েছি, এই স্লোগানেই আমি কথা বলতে শিখেছি। কিন্তু আমি কি আমার ছাত্র জীবনে কম ভালো ছাত্র ছিলাম? আমি কি এখন দাবি করব যে আমিই মেধাবী? আমার সাথে যারা একসাথে পড়াশুনো করেছে, যারা সমাজের বিভিন্ন স্তরে আছে এবং দেশের বাইরে তারা অনেক উঁচু অবস্থানে আছে, তারা কি কম মেধাবী? আমি সোহরাব হাসান যখন স্কুলে পড়তাম, যিনি রোল নাম্বার 1 ছিল, সেই কি শুধু মেধাবী? মেধার ভিত্তিটা আসলে কি? না, সেটি নিয়ে একটি বড় প্রশ্ন থেকে যায়। প্রকাশিত এটা আমি বললাম না, 71 সালে মুক্তিযুদ্ধের সময় যেই মানুষটি মুক্তিযুদ্ধে গিয়েছিল এবং যারা গিয়েছিলেন তারা হচ্ছে 85% উপরে কৃষকের সন্তান কিংবা শ্রমিকের সন্তান। তারা কিন্তু কোনো প্রাপ্তির আশায় মুক্তিযুদ্ধে যাননি, নিশ্চয়ই নয়। এবং যখন মুক্তিযুদ্ধে গিয়েছে অধিকাংশ সময় যে দেখা গিয়েছে, যখন তিনি চলে গিয়েছেন তখন তার স্ত্রী পথে রয়েছে, তার জন্য সেই পান্তা ভাত কিংবা করকরে ভাত কিংবা ঠান্ডা ভাত কাঁচামরিচ দিয়ে কিংবা একটা পেঁয়াজ দিয়ে গামছা দিয়ে বেঁধে মাথায় করে নিয়ে তার জন্য আসছে। এসে দেখে তার স্বামী চলে গিয়েছে, পরে খোঁজ পেয়ে দেখেছে মুক্তিযুদ্ধে গিয়েছে। সেই মানুষ যখন দেশ স্বাধীন হওয়ার পরে, যখন তার বয়স 22, 23, 24, 25, 26, তার তো সরকারি চাকরিতে যোগ দেবার অবস্থান ছিল না। তার তো অনেকে এসএসসিও পাস করেননি। কিন্তু আপনি যে বাস্তবতার কথা বলছেন, শেষ করি। তার সন্তান যখন বড় হয়েছে, অনেক কষ্টে মানুষ করেছেন, এইচএসসি পাস করে গ্রাজুয়েট হয়েছেন, মাস্টার ডিগ্রি করেছেন, তখন যে পরিবেশে তার সুযোগ সুবিধা কিংবা তার মূল্যায়ন হওয়ার কথা, সেই মূল্যায়ন তো সেও পায়নি। কেননা তখন তো ভয়ঙ্কর একটি সামরিক এবং প্রত্যক্ষ পরোক্ষ সামরিক শাসন চলছে। এখন আমাদের এই কষ্টটা কেন যে তার নাতি নাতনিরা যদি কোনো রকম এই মেধার ভিত্তিতে পরীক্ষায় অবস্থান করে সমস্ত যোগ্যতাও অর্জন করে টপকিয়ে সে যদি তার একটা অবস্থান তৈরি হয় রাষ্ট্রের সংবিধানের অবস্থান নিয়ে, সংবিধানের ধারাবাহিকতায়, তখন আমাদের মধ্যে কষ্ট জায়গাটা তৈরি হচ্ছে কেন? এই প্রশ্নটি আমি সোহরাব হাসান আপনার কাছে রাখতে চাই। আমি একটু সোহরাব হাসান আপনার কাছে আসতে চাই। যে জায়গাটি আসলে সুভাষ সিংহ রায় বললেন কিংবা যে প্রেক্ষাপটটি তিনি তুলে ধরলেন, কিন্তু বর্তমান বাস্তবতায় আসলে আমরা যে জায়গাটিতে আছি কিংবা শিক্ষার্থীরা নিজেদেরকে তারা যেই দাবি করছেন, আসলে মেধাবী যারা আছেন তাদেরকে আসলে সবচেয়ে বেশি সুযোগ দিতে হবে এবং বৈষম্যমূলক যেই কোটার ব্যবস্থা সেটি বাদ দিতে হবে। দুটো মিলিয়ে আসলে কোনো না কোনো জায়গায় সাংঘর্ষিক কিনা, আমাদের বাস্তবতা আসলে কি বলছে? ধন্যবাদ। বন্ধু সুভাষ সিংহ রায় বেশ মেধার একটা তাত্ত্বিক ব্যাখ্যা দিলেন। আমি তার ব্যাখ্যার সাথে দ্বিমত করছি না, কারণ পৃথিবীতে যারা ফার্স্ট বয় হয় তারাই যে পৃথিবীতে সবচেয়ে বেশি অবদান রাখে তা নয়। পৃথিবী বা বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলেন, অমর্ত্য সেনের বইটি আমিও পড়েছি। বিষয়টি হচ্ছে সরকারের নীতি পরিকল্পনার কিন্তু একটা স্থিরতা থাকা দরকার, একটা কি বলে পরম্পরা থাকা দরকার। যদি সেটা বিচ্যুত হয়, যদি সেটা যখন যেটা সুবিধার সেটি যদি করা হয়, তখন এই সমস্যাটি তৈরি হয়। হ্যাঁ, প্রথমে যে জেলা কোটা ছিল, 80% কোটা ছিল, পরবর্তীকালে অনেকগুলো দেখা দিল যে জেলা কোটার প্রয়োজন নেই। আর যেটি হচ্ছে 56% পর্যন্ত যে আসলো, এবং যে আন্দোলনটা ছিল 2018-র আন্দোলনটা ছিল কোটা সংস্কারের। চিন্তা করুন, আচ্ছা কোটা নিয়ে আমরা এত কথা বলছি যে কোটা, মেধা ইত্যাদি ইত্যাদি, কোটা সংস্কারের সেখানে কিন্তু সরকার কি করলেন? সরকার সমস্ত কোটা বাতিল করলেন। যারা বাতিল চাননি তাদের কোটা বাতিল করে দিলেন। তারা বলছিলেন একটা সংস্কার হোক,
মানে যেটা একটা যৌক্তিক হোক, সেটি তারা 10 বলেছিলেন। মন্ত্রীদের সাথে আলোচনায় তারা আরও যদি 15-20 পর্যন্ত যেতে রাজি ছিলেন। কিন্তু সরকার, প্রধানমন্ত্রী ঘোষণা দিলেন জাতীয় সংসদে যে কোটা থাকবে না, এবং পরিপত্র জারি হয়ে গেল। বিষয়টি হচ্ছে আবার মুক্তিযুদ্ধের যে প্রসঙ্গ, সুভাষ চন্দ্র রায় যথার্থই বলেছেন যে মুক্তিযোদ্ধা, এবং এটি ঠিক 85% মুক্তিযোদ্ধা তারা কৃষক এবং শ্রমিকের সন্তান বা শ্রমিক, এবং তারা হয়তো কোনো কিছু পাওয়ার আশায়ও যুদ্ধ করেনি। পাওয়ার আশায় না, তারা এই চাকরিতে দরখাস্ত করার যোগ্যতাই অর্জন করেনি। এখনও কয়েক বছর আগেও আমরা দেখছি মুক্তিযোদ্ধা রিক্সা চালাচ্ছেন, মুক্তিযোদ্ধা বুটে মজুর, মানে খুবই দিনহীন অবস্থায়। আচ্ছা, আরেকটি বিষয়, আমরা মুক্তিযোদ্ধাদের জন্য কোটা করলাম, আমি তার বিরোধী না, কিন্তু আমরা বলি যে 30 লাখ মানুষ শহীদ হয়েছে, আমাদের মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গ করেছে। যারা যুদ্ধ করে ফিরে এসেছেন তারা মুক্তিযোদ্ধা হিসাবে নানা ধরনের স্বীকৃতি পেয়েছেন, ভাতা পাচ্ছেন। কিন্তু এই যে 30 লাখ শহীদ পরিবার, তার আপনি যদি ধরুন 1 লাখও না, 10,000 হবে, এর বাইরের এই শহীদ পরিবারগুলোর কি অবস্থা রাষ্ট্র খোঁজ নেয়নি। যদি সুভাষ চন্দ্র রায়ের কাছে এরকম থাকে যে হ্যাঁ রাষ্ট্র খোঁজ নিয়েছে, প্রতিটি শহীদ পরিবারের জিজ্ঞাসা করেছে, একমাত্র বঙ্গবন্ধু 72 সালে প্রতিটি শহীদ পরিবারকে একটি চিঠি লিখেছিলেন, স্বামী মারা গেলে স্ত্রীকে, বাবা মারা গেলে সন্তানকে, যে আপনার প্রিয়জন দেশের জন্য যে অবদান রেখেছে তার জন্য আমরা কৃতজ্ঞ, এবং 2,000 টাকা তখন সেটি এক ধরনের সম্মানী দিয়েছিলেন। এর বাইরে অনেক শহীদ পরিবারকে কিন্তু জিজ্ঞাসা করা হয়নি আজ পর্যন্ত। এখন মুক্তিযুদ্ধ হচ্ছে কি, যে এই মুক্তিযোদ্ধারাই আবার প্রশাসনে আসছেন, সেটা আওয়ামী লীগ বিএনপি নির্বিশেষে প্রশাসনে এসে তারা দেখলেন যে এটা একটা করা যায়। সরকারকে এটা তারাই যারা মুক্তিযোদ্ধা সরকারি কর্মকর্তা ছিলেন বা পরবর্তীকালে হয়েছেন, পরবর্তীকালে নীতি নির্ধারণে ভূমিকা রেখেছেন, তারা বিভিন্ন সরকারকে বিভিন্ন রকম দিয়েছে। এই যে 56% কোটা হয় কিন্তু এরশাদ আমলে, এর আগে অন্যরকম কোটা ছিল, জেলা কোটাটা। আচ্ছা, এখন 76% প্রশ্ন হচ্ছে এই যে মুক্তিযোদ্ধার কোটার বিরুদ্ধে মেধাকে লাগিয়ে দেওয়া, মেধা বা কোটা, এই বিতর্কটাই উচিত হয় না, বিতর্ক করে প্রয়োজন নেই। কিভাবে তরুণদের বাংলাদেশে এই মেধা বা কোটা যেটাই করুন, তারপরও যারা যোগ্য তাদের চাকরি নাই তো। এটা সুভাষ চন্দ্র রায় জানেন যে তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের দায়িত্বশীল পদে থাকতে, যে মানুষ কিভাবে কি বলে হাহাকার করছে চাকরির জন্যে। মানে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি নিয়ে আজকে বিজনেস স্ট্যান্ডার্ড একটি খবর আসছে যে আমি প্রবাসী নামে একটি অ্যাপসে থেকে মানে পিএইচডিধারী, স্নাতক উত্তর এবং স্নাতকধারী তারা বিদেশে দরখাস্ত করেছে যে তারা ড্রাইভার হতে চায়, শ্রমিক হতে চায়, কুক হতে চায়। মেধাবী কিংবা কোটা আসলে তার থেকেও ছাপিয়ে গেছে, আমরা আসলে নিজেরা কতখানি ভালো আছি, দেশকে নিয়ে ভাববো না। এরপরও এখনকার প্রেক্ষাপটে আসলে যে আন্দোলনটি হচ্ছে, সেই আন্দোলনে আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন সোহরাব হাসান। সরকারের যারা প্রধানমন্ত্রী সহ যারা যৌক্তিক কথা বলেছেন যে এটা আদালতে গেছে, আদালতেই করবে, এবং প্রথম 2 দিনের ভাষা, নেতাদের ভাষা এবং আজকের ভাষা কিন্তু অনেকটাই পরিবর্তন, হয়তো আমরা সামনে আরো কোনো পরিবর্তন দেখব। পরিবর্তনে এক ধরনের যে তাদের প্রতি এক ধরনের আহ্বান জানানো হয়েছে। কিন্তু আপনি একটি কথা বলছিলেন যে সরকার আসলে যখন যেটি সুবিধা তখন ঠিক সেই কাজটি করছে, অর্থাৎ তাদের যে সিদ্ধান্ত নেওয়ার জায়গাটি, সেই জায়গাটিতে সরকার মানে আওয়ামী লীগ সরকার না, আওয়ামী লীগ সরকার থাকছে, যখন যে সরকারে যারা আসে, যেমন কেন তাহলে আমরা সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোনো স্থিরতা নির্ণয় করতে পারছি না? এই জায়গাটিতে আমরা আসলে একটি বিরতির সময় হয়েছে, দেশ সাম্প্রতিক বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম। আজকে দেশ সাম্প্রতিকে কোটা আন্দোলনের প্রেক্ষাপট এবং বাস্তবতা নিয়ে আলোচনা করছিলাম আমরা। সুভাষ চন্দ্র রায় একটি কথা বলছিলেন সোহরাব হাসান, যে সরকার আসলে যে কোনো সরকারি যখন থাকছে তারা তাদের নিজেদের সুবিধা মতো সিদ্ধান্ত পরিবর্তন করছে, সেটি আসলে কোনো সিদ্ধান্তই কখনো স্থবির হচ্ছে না, স্থিরতা থাকছে না। প্রিয় তন্নি, আপনাকে একটা প্রশ্ন করি, আপনি তো সবসময় প্রশ্ন করেন আমাদেরকে, আমাকে তো বেশিই করেন, আপনাকে একটা প্রশ্ন করি, এই মুক্তিযোদ্ধা কোটারতে বর্তমান সরকারের অবস্থান কোন স্বার্থে বলেন? তার স্বার্থটা কি? রাজনৈতিক স্বার্থ?
যদি উত্তর আসে। এবং মুক্তিযুদ্ধের অভিলাষী চেতনার প্রতি তার জন্মসূত্রে পাওয়া যে সংগ্রামী চেতনা, সেই চেতনার জন্যই তাকে অবস্থান করতে হয়। সেই অবস্থা আমরা তো কি থাকবে, আমরা কি নিশ্চয়ই শুনেছি? থাকবে, কিন্তু আমরা কি শুনেছি, কি দেখেছি? বেগম খালেদা জিয়া মুক্তিযোদ্ধা সমাবেশে, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা সমাবেশে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে তিনি ক বছর আগে, তার গ্রেপ্তার হওয়ার আগে তিনি বললেন 30 লক্ষ মানুষ শহীদ হয়নি। মির্জা ফখরুল তো প্রায় বলেই ফেলেন যে এর চেয়ে তো পাকিস্তান ভালো ছিল। তা এই যে কথাগুলো, এটা তো অন্তর থেকে বেরিয়ে আসে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে যেই দালাল আইনে যারা গ্রেপ্তার ছিল, 14,000 বন্দী ছিলেন, কোনো রকম আদালতের রায় কিংবা সরকারি প্রজ্ঞাপন সব কিছু বাদ দিয়ে জেল গেটগুলো খুলে দেওয়া হলো। তাদের সন্তানরাই তো এখন রাজনৈতিক দলে বড় নেতা হয়েছেন। নাম উল্লেখ করছি না, সৌরভভাবে জানে, দর্শকদের মধ্যে অনেকে বুঝতে পেরেছেন কার নাম উল্লেখ করছে। সেরকম একটা পরিবেশের মধ্যে দিয়ে বাংলাদেশ তো দীর্ঘ সময় পার করেছে। আপনি যে কথা আমরা বলছি, 43তম বিসিএসে যোগ্য প্রার্থী পাওয়া যায়নি বলে বিসিএসের 701টি পদে কোনো নিয়োগ দেওয়া যায়নি। তার মানে কি এখানে কি কোটা পদ্ধতি কোনো অন্তরায় হয়েছিল? আর আমি তো উল্লেখ করলাম যে কোন বিসিএসে কততম মেধা ভিত্তিতে যখন মেধা তালিকা থেকে তাহলে কেন নিয়োগ দেওয়া হলো না শূন্য পদগুলোতে? হ্যাঁ, মেধা তালিকা ওই থেকে তাহলে যোগ্য কেন নিয়োগ প্রার্থী দেওয়া পাওয়া হলো? যায়নি। মেধা তালিকাতে আপনি বলছেন, আপনি তো আর একটা প্রশ্ন করলেন, ওই তালিকার থেকে কোনো যোগ্য প্রার্থী পাওয়া যায়নি। তা এই বিষয়গুলো তো বেশ জটিল অঙ্কের আমরা সামনে ফেলে দিয়েছি। এবং আজকের এই যে ছাত্ররা এত ত্যাগ স্বীকার করে রাস্তায় রয়েছেন এবং তারা যে নানান রকম ঝুঁকি অতিক্রম করে সামনের দিকে যাচ্ছেন, আমি তাদের মতামতকে শ্রদ্ধা করি। কিন্তু মনে রাখতে হবে, এই যে আদালতের যে রায়, আদালতের যে অবস্থান, আদালতের কিন্তু বাদী কিন্তু সরকার না, সরকার বিবাদী। তা আমরা মাথায় ঢুকছে না যে আমরা এই আদালতের রায়, পূর্ণাঙ্গ রায় কিন্তু এখনো পাইনি। তার আগে আপনি যেটা আপনার ভূমিকায় আপনি তো উল্লেখই করেছেন, তার মানে কি এর মধ্যে অন্য কোনো অঙ্ক নিশ্চয়ই আছে। সেখানে কি আসলে কোনো ধরনের আপনি জানেন রাজনীতিকরণ করা হচ্ছে কিনা পুরো আন্দোলনকে? কোটা বিরোধী যে আন্দোলন এক সময় যেটা হয়েছিল, কিংবা কোটা সংস্কার, দুই অর্থই বলি, দুই অর্থই ছিল। আপনি লন্ডন থেকে তারেক রহমান সাহেব ফোন করে বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপকরে বলছেন, যেটা অডিওটা ভাইরাল হয়েছিল, বলেছেন যে কিভাবে এখানে নানান রকম পদক্ষেপ নিতে হবে, কিভাবে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে ফেলতে হবে, বলেছেন না? আরেকটি জায়গা তুলেছিলেন সোহরাব হাসান, তার যখন তিনি বলছিলেন মুক্তিযোদ্ধাদের বিষয় নিয়ে আমরা চিন্তা করছি, যেহেতু মুক্তিযোদ্ধা কোটা নিয়ে আমরা আলোচনা করছি, কিন্তু যারা শহীদ হয়েছেন, যদি আমরা কোটার ব্যবস্থাটি রাখতেই চাই, তাদেরকে নিয়ে কি আসলে এটা আমরা কিন্তু চিন্তা অনেক বড় করছি? আলোচনা। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে যেই মানুষটি বাংলাদেশের চিন্তা চেতনা, এই বাংলাদেশকে ধারণ করেছেন মনে প্রাণে অনুভূতিতে, একটা লোকের নাম বলি, জাহিদুর রহিম, প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী, যাকে বঙ্গবন্ধু দেখলে, বঙ্গবন্ধু জাহিদুর রহিম সঞ্জিদা খাতুনকে বলতেন, সে 60-এর দশকের কথা বলছি, যে যখনই কোনো অনুষ্ঠান শুরু করবেন, আমার সোনার বাংলা দিয়ে অনুষ্ঠান শুরু করবেন, আমি এটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত করব। সেই জাহিদুর রহিমকে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর দিন বেতারের অফিস থেকে নয়, বেতারের তার বাসভবন থেকে টানতে 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 রাস্তায় আধা কিলোমিটার নিয়ে যাওয়া হয়েছে। তার দোষ ছিল কি? মুক্তিযোদ্ধা। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পরে সমস্ত মুক্তিযোদ্ধাদের কীভাবে একের পর এক ফাঁসিতে ঝুলানো হয়েছে। অতএব মুক্তিযুদ্ধ কারা ভুলণ্ডিত করেছে সেটা তো চোখের সামনে আমরা দেখেছি, ইতিহাসের পাতা উল্টালেই পাওয়া যায়। সোহরাব হাসানের অসংখ্য লেখার মধ্যে এগুলো আছে। তার সে বাংলার মানিক থেকে দৈনিক সংবাদ, প্রথম আলো, অসংখ্য লেখার মধ্যে এসেছে মুক্তিযুদ্ধকে কারা ভুলণ্ডিত করেছে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে। আপনি একটা জিনিস খেয়াল করেন যে আমি একটা আমার লেখায় উল্লেখ করেছি, বিশেষ বিসিএস ছাড়া অন্য বিসিএসে নারীদের নিয়োগের হার আগের চেয়ে কমে গেছে। কোটা বাতিলের আগে 38তম বিসিএসে প্রায় 27% নারী নিয়োগ পেয়েছিল। পরে কোটা বাতিলের পর 40 এবং 41তম বিসিএসে নারীদের নিয়োগের হার
শতাংশের হারে অনেক কমে যায়। তারে আপনি যে নারীর যে আজকে অবস্থান, যেমন আওয়ামী লীগ তার 81 জন কেন্দ্রীয় কমিটির মধ্যে নারীর অবস্থান সবচেয়ে উজ্জ্বলতম সমস্ত রাজনৈতিক দলের মধ্যে, ধর্মীয় সংখ্যালঘুদের অবস্থান সবচেয়ে উজ্জ্বলতম। এটা মানবিক রাষ্ট্র গঠন করতে গেলে এই কোটার প্রয়োজন। পৃথিবীতে কোথায় কোটা নেই? এই প্রশ্নে রিজিসুর হোসেন আপনার কাছে আমি বলবো, করি, মানবিক পৃথিবীতে রাষ্ট্র কোথায় তন্নি কোটা নাই? মার্কিন যুক্তরাষ্ট্রে নাই? আচ্ছা নিশ্চয়ই। জি, মানবিক রাষ্ট্র 140 কোটি পরিচালনা দেশের করতে মধ্যে কোটা অসংখ্য আসলেই কোটা প্রয়োজন রয়েছে হয়। এতে। যাক, আচ্ছা, যেহেতু সুভাষ সারা সিং পৃথিবীতে আছে, আমরা আসলে মনে কেন হচ্ছে এখানে আন্দোলন উনি- করছি? আমার মনে হচ্ছে বন্ধু সুভাষ সিং রায় এই সঞ্চালকের ভূমিকা এবং আপনাকে প্রশ্ন করছে বারবার যে এই প্রশ্নের না উত্তর না দিন। না না, এটা একটা কথার ধরন না। আচ্ছা আচ্ছা, যাই হোক, যে বিষয়টা হচ্ছে যে আমি কিন্তু ওই প্রশ্নটা সুভাষ সিং রায় এড়িয়ে গেলেন যে শহীদ পরিবার এবং মুক্তিযোদ্ধা পরিবার, রাষ্ট্রের পক্ষ থেকে দুই পরিবারকেই সম্মান জানানো উচিত আওয়ামী লীগ এবং- করেছে। এবং সুযোগ দেওয়া উচিত। আরেকটি ব্যাপার, জানি না যে বন্ধু স্বীকার করবেন কি করবেন না, কোটা সংস্কারের দাবি আন্দোলন হলো, কোটাটা পুরো বাতিল করা হলো কেন? এটার কি যুক্তি? এবং সেটা এই সরকারই করেছিলেন। এই সরকারই করেছিলেন। সুতরাং আমরা একটা হচ্ছে কি যে রাষ্ট্র ক্ষমতায় থাকলে এক ধরনের আমিত্ব এসে যায়, এটি সব সরকারের, আমি নির্বিশেষে বলছি। মানে আমি বাতিল করতে পারি বলে বাতিল করে দিলাম। এখন আজকে যদি আদালত, যেমন ধরেন আজকে মন্ত্রীরা যে ভাষায় কথা বলেন, আজকে যদি আদালত সেই সরকারের পরিপত্রই বহাল রাখে, তাহলে সমস্ত কিছু হয়ে যাবে জি। যে কোটার কোনো গুরুত্ব নেই, মুক্তিযোদ্ধাদের কোনো গুরুত্ব নেই। খোদা অ্যাটর্নি জেনারেল সবকিছু বলেছেন যেহেতু আসলে কিন্তু এখনো কথা রায় হচ্ছে আসেনি, যে আন্দোলন অনেক- এখনো অযৌক্তিক। আচ্ছা, বাংলাদেশে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে বাংলাদেশ প্রতিষ্ঠিত, সেটা অনেক কিছু রাজনৈতিক সিদ্ধান্তটাই অগ্রাধিকার পাওয়া উচিত আদালতের থেকে। জামাত নেতা কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল, তার বিরুদ্ধে আন্দোলন হয়েছিল না? এবং সেই আন্দোলনের পর বিধি সংশোধন করা হয়নি, সেটি আবার উচ্চ আদালতে যায়নি। সুতরাং আমরা নানা রকমই করতে আবার পারি, আমরা কিন্তু এই তরুণদের আমি শিক্ষার্থীদের বলছি যে আন্দোলনকে আমরা রাজনীতিকরণ করছি। বাংলাদেশে এ পর্যন্ত 72 থেকে বলছি এবং খুব জোর দিয়ে বলছি, বাংলাদেশে কোনো সরকার তরুণদের যে আকাঙ্ক্ষা, তরুণদের যে মনস্পৃহা, তরুণদের যে আশা, এটি ধারণ করতে পারেনি, এটি বুঝতে কিন্তু পারেনি। সোহরাব হাসান, আবার এই ধরনের শিক্ষার্থীদের আন্দোলনকে আমরা রাজনীতিকরণ করছি। ওবায়দুল কাদের সেটা- আজকে বলেছেন যে বিএনপি ইন্ধন দিচ্ছে পেছন থেকে না এই না, ধরনের এটা এই আন্দোলনে। বিএনপি আওয়ামী লীগের ঝগড়া থাকবে, এটা আমি এর মধ্যে যেতে চাই না। কিন্তু তরুণরা কি চায়, শুধু কোটার ব্যাপারে না। আজকে ছাত্রলীগের, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের এক ছাত্র নেতা বলছেন, যে সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির সভাপতি, তিনি বলছেন যে আমরা তো এই আন্দোলন সমর্থন করি, কারণ আমরাও তো মেধার ভিত্তিতে নিয়োগ চাই। এটা বলেছেন, শিক্ষকরা কিন্তু এটা বলতে পারেননি। সুতরাং এটি কোনো বিতর্কের বিষয় না। জি। হ্যাঁ, মুক্তিযোদ্ধাদের কোটা দেওয়া দরকার, তাদের সন্তানদের দেয়া, তাদের নাতিদের দেওয়া দরকার, এটি একটি আলাপ আলোচনার মধ্য দিয়ে কোনটা যৌক্তিক সেটা করা। একই সরকার যখন আসলে একবার পুরো পদ্ধতি বাতিল করছেন, সেই সরকার আবার কেন মানে তাহলে এটি তো প্রশ্ন পরিবর্তন? আসবে। সেই আচ্ছা, জায়গাটি আজকে যদি আদালত যদি নাকচ না করে, মানে হাইকোর্টের রায় যদি বহাল না রাখে আপিল বিভাগ, তাহলে এই যে আন্দোলন বা এই যে সরকারের নানা রকম বক্তব্য, সেটি কি অসার হয়ে যাবে না? সুভাষ সিংহ রায়, অসার হয়ে যাবে কিনা সেই প্রশ্নটি করতে চাই। সেই সাথে কোটা আন্দোলন থেকে সরে না দাঁড়ালে ছেলের লাশ পাবেন, এমন হুমকিও দেওয়া হয়েছে একজন সমন্বয়কারীর বাবাকে। তার মানে কি আসলেই রাজনীতিকরণ হচ্ছে না কি দেখতে যাচ্ছি আমরা সামনে? মানে আমি এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে ঘটনা, সেই ঘটনার সংবাদ কিন্তু আমার দৃষ্টি এড়ায়নি এবং খুব দুর্ভাগ্যজনক। কিন্তু মূল আলোচনা যদি আমি আসি, তাহলে বাংলাদেশে একমাত্র রাজনৈতিক দল আওয়ামী লীগ বাংলাদেশের বাঙালি জাতির অবিনাশী চেতনা মুক্তিযুদ্ধকে ধারণ করে এবং তার জন্মসূত্রে পাওয়া এটা তার চেতনা। সেই সংগ্রামী চেতনার বাইরে সে কখনো যায়নি। এবং আমি তো আপনাকে উল্লেখই করলাম গত পর্বে আপনার প্রশ্নের উত্তরের প্রেক্ষিতে, যে বাংলাদেশের যোদ্ধাদেরকে কীভাবে অপমানিত করা হয়েছিল। বাংলাদেশের জাতীয় সঙ্গীত পাল্টে ফেলার জন্য খুনি মোস্তাক যেমন প্রফেসর দীন মোহাম্মদরা দিয়ে একটি কমিটি করেছিল, যে বাঙালি সংস্কৃতি, বাংলাদেশের মানুষের সংস্কৃতির সাথে এই সঙ্গীত যায় না, ঠিক তেমনই
যখন রাজাকার দুইজন এবং কুখ্যাত খুনি যারা মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধিতা করেছে, সে রাজাকার দুজন মন্ত্রী যখন ছিল, তারা দুইজন যৌথভাবে বেগম খালেদা জিয়ার কাছে চিঠি লিখেছিল যে এই সংবিধান পরিবর্তন করার জন্য। বেগম খালেদা জিয়া তো সুপারিশ করে দিয়েছিলেন তৎকালীন সংস্কৃতি প্রতিমন্ত্রীর কাছে, জাহানারা বেগমের কাছে। এগুলো তো ডকুমেন্টগুলো রয়ে গেছে, ইতিহাস তো আর পাল্টানো যাবে না। পুরোপুরি হয়তো মুক্তিযুদ্ধের কোটা বাতিলের বিপক্ষে আসলে কি না, না, মুক্তিযুদ্ধের কথা না, এটা বলছিলেন, কিন্তু ঠিক নয়। আপনি আজকে দেখেন, গতকালকে আমাদের খুবই দুর্ভাগ্যজনক ঘটনা যে আমাদের সংসদে বিরোধী দলের নেতা, জাতীয় পার্টি, তিনি দীর্ঘ সময় ধরে এই বিরোধী দলের উপনেতার দায়িত্ব পালন করছেন। তিনি যুগান্তরকে একটা সাক্ষাৎকারে বলছেন, চাকরিতে মুক্তিযুদ্ধ কোটা সংবিধান পরিপন্থী। এটা তো বাংলাদেশের মধ্যে এখনো বিরাজ করছে। আপনি কি তারা প্রশ্ন করবেন যে আপনি এই কথা যে বলেছেন এটা তো আপনার বাংলাদেশের চেতনার পরিপন্থী? স্পষ্ট করে বলছেন চাকরিতে মুক্তিযুদ্ধ কোটা সংবিধান পরিপন্থী। আমি আপনার ইতিহাসের একটা কথা বলি, কিন্তু এখন যে শিক্ষার্থীরা আন্দোলন করছে তারাও কিন্তু শতভাগ মেধার ভিত্তিতে মূল্যায়ন চাইছেন। মেধার ব্যাখ্যা কিন্তু আমি প্রথমেই দিয়েছি, আমার মতো করে ব্যাখ্যা দিয়েছি, হয়তো আপনার পছন্দ নাও হতে পারে। আমি আপনাকে বলি, আর.সি. মজুমদার, রমেশচন্দ্র মজুমদার, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 5 বছরে তিনি উপাচার্য ছিলেন। তিনি তার জীবনীতে উল্লেখ করেছেন, আত্মজীবনীতে, তিনি যখন উপাচার্য ছিলেন 1937 থেকে 1942 সাল পর্যন্ত, তিনি উল্লেখ করছেন, আমার উপাচার্যকালীন সময়ে যখন লেকচারার এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ হতো, আমার সবচেয়ে বড় প্রায়োরিটি ছিল মুসলিম সম্প্রদায়ের মধ্যে থেকে যে ছেলেরা অধিকতর যোগ্য তাদেরকে আমি নেওয়ার চেষ্টা করেছি। আমি এখানে মেধাটা খুব গুরুত্ব দিই নাই, কেননা তারা শিক্ষায় দীক্ষায় পিছিয়ে ছিল, অনগ্রসর, সেই অর্থে বলছেন। কিন্তু যখন আমি প্রফেসর কিংবা অ্যাসোসিয়েট প্রফেসর এই উচ্চ পদে যখন নিয়োগ হতো, তখন আমি পরিপূর্ণ মেধার ভিত্তিতে দিতাম। আপনি নারীর আজকে যে অবস্থান, সেই নারীর অবস্থানটা তো আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় তো নারীর অগ্রগতি সাধিত হয়েছে। সরকার আসলে চাইছে বিভিন্নভাবে মেধাকেও গুরুত্ব দিতে। না, আপনি তো এই আজকে যে নারীর যে অবস্থান, এটা কোন সময় হয়েছে? কিন্তু এরপর আসলে শিক্ষার্থীরা একেবারে শতভাগ মেধাভিত্তিক নিয়োগ চাইছেন। আমি আসবো আপনার কাছে, একটু বিরতি সময় হয়েছে, তার আগে আমি সোহরাব হোসেন আপনাকে একটু প্রশ্ন রেখে বিরতিতে যেতে চাই। অ্যাটর্নি জেনারেল বলেছেন হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ের অপেক্ষা করা হচ্ছে, সে কারণে ধৈর্য ধরার তিনি অনুরোধ জানিয়েছেন, এবং তিনি বলেছেন যে উনি ঠিক জানেন না কেন আসলে এই শিক্ষার্থীরা আন্দোলন করছে, আন্দোলন না করলেই হয়তো ভালো হতো। আপনিও কি তাই মনে করেন কিনা, আন্দোলন না করলেই ভালো হতো কিনা? আমরা বিরতি নিয়ে ফিরতে চাই, দর্শক সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম দেশ সাম্প্রতিকে। সোহরাব হোসেন, প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম, অ্যাটর্নি জেনারেল যেহেতু বলেছেন, যেহেতু পুরো বিষয়টি আসলে এখনো বিচারাধীন, সেক্ষেত্রে আন্দোলন না করলেই ভালো হতো। আদৌ কি তাই আন্দোলন না করলেই কি তবে ভালো হতো? না, অ্যাটর্নি জেনারেল কিন্তু আপিল বিভাগের যে শুনানি, সেখানেও কিন্তু তিনি বলেছেন যে এটি সরকারের নীতিগত সিদ্ধান্ত যে কোটা বাতিল করা। এবং আজকেও যেটা আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি তার এই ভাষায় এক ধরনের সহানুভূতি, এক ধরনের কি বলে, সরাসরি সমর্থন না হলে তিনি তাদের প্রতি সহানুভূতিশীল, এবং তিনি বলেছেন বিচার হচ্ছে এবং বিচার হবে। এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কিন্তু বলেছেন যে আমরা এই পর্যন্ত অপেক্ষা করি। কিন্তু আমি মনে করি যে অ্যাটর্নি জেনারেল তো আর ছাত্রদের নিয়ে কথা বলবেন না, ছাত্রদের কাছে যে তার পদ যেখানে সেখানেই কথা বলছেন। কিন্তু সরকারের মন্ত্রী, আওয়ামী লীগের নেতারা কেন এই আন্দোলনটা যখন সূচনা হয়, তারা যখন দাবি দেওয়া দেয় বা তখন তার এই ছাত্রদের সাথে কেন আলোচনা করলেন না? 2018-তে আলোচনা করেছেন না? একটা সমস্যার সমাধানের জন্য দুটো পথ আছে, একটা হচ্ছে বল প্রয়োগ, আর একটা হচ্ছে আলোচনা, আর একটা হচ্ছে দাবি মেনে নেওয়া, কোনো কিছু নথি স্বীকার করা। প্রথম কথা হচ্ছে, আমি যে সমস্যাটা আবার তুলতে চাই, শিক্ষার্থীরা চাইল সংস্কার, আমরা পুরো বাতিল করে দিলাম। তো এখানেই তো এই যে নারীদের কথা বলা হয় যে সুভাষ সিংহ রায় যে হিসাব দিলেন নারীদের কমেছে, তো সেজন্য তো সরকারকে দায় নিতে হবে যে তারা যেখানে সে যদি 3% হতো, 4% হতো, তাহলে কিছুটা সুবিধা পেত, পুরোটা বাতিল করে দিলেন। এটার কি যুক্তি? আচ্ছা, বাতিল করলেন, আজকে যদি আদালত
সর্বোচ্চ আদালত কি করবে তো জানি না, যে আদালত যদি পরিপত্র অবৈধ ঘোষণা করে। আচ্ছা, তখন যে প্রশ্নটা আসবে, মুক্তিযোদ্ধার ক্ষেত্রে যেহেতু আদালতে রিট করা হয়েছে সেটাই রায় হলো, তাহলে অন্যদের ক্ষেত্রে তাহলে বৈষম্য হলো। দ্বিতীয়ত হলো, আপনি প্রথম শ্রেণী ও দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে মেধাকে অগ্রাধিকার দিলেন, তৃতীয় এবং চতুর্থ শ্রেণী যারা নিম্ন পর্যায়ের, আর সেখানে কোটা রেখে দিলেন, তো এটাও তো বৈষম্য। সংবিধানের একটা কথা আছে, আমি জানি না যে কি বলছে যে মুক্তিযুদ্ধের কি বলে বিরোধী দলের নেতা, একটা কথা হলো যে বৈষম্য করা যাবে না, নারী পুরুষ কোনো কারো বৈষম্য করা যাবে না। আর সংবিধানে আছে সেখানে সরকারি সিদ্ধান্ত কিংবা নীতিগুলোই যখন আমরা দেখছি আর একটা অনগ্রসরদের সামনে নিয়ে আসার জন্য বিশেষ সুবিধা দেয়া যায়, সেটা কিন্তু এখনকার আন্দোলনকারী শিক্ষার্থীরাও বলেছে। চট্টগ্রাম চুক্তিও কিন্তু এর ভিত্তিতে হয়েছে। জি, তাহলে আমরা এই যে বৈষম্যের কথা আপনি বলছেন, খোদ সরকারের যে নীতিগুলো আমরা বারবার পরিবর্তিত হতে দেখছি, সেই নীতি তো এই বৈষম্য থেকেই গেল। সেই বৈষম্য আমরা ভাঙবো কি করে, সুভাষ সিংহ রায়? প্রশ্নগুলো যখন খুব কঠিন হয়, উত্তর তো ভেবে দিতে হয়। আমি খুব খোলামেলা একটা কথা বলি, আমরা সব সময় নিজের ভিতর থেকে কথাগুলো বলি না। মনে হয় যেন সামনে যারা শুনতে চাই যে বিষয়গুলো, সে বিষয়ে আমরা কথা বলছি। এটাও খুব দুর্ভাগ্যজনক। এই যে কিছুক্ষণ আগে আদালতের রায়ের কথা বললেন, আপনি দেখেন জামাত নেতা নিজামীর ঘটনা যে তুলে ধরলেন, সোহরাব হাসান, গোলাম কি বলে নিজামীর কথা না, আরে মোল্লা কাদের মোল্লা রায়ের কথা যে উল্লেখ করলেন, ঠিক সঠিক তথ্যই দিয়েছেন। আপনাকে মনে আছে গোলাম আজমের যখন নাগরিকত্বের মামলা হয়, সেই মামলার সময় তখন যে প্রেক্ষাপট বাংলাদেশে হয়েছিল, এবং সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চে যখন রায় দেওয়া হয়, গোলাম আজমের নাগরিকত্ব বহাল রাখা হয়েছিল, তখন কি আওয়ামী লীগ কিংবা আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনগুলো কি আদালতের রায়ের বিরুদ্ধে কোনো বিক্ষোভ প্রদর্শন করেছে? তখন প্রতিকূল পরিবেশ ছিল। না, এখন তার প্রতিকূল পরিবেশ না। এই সবকিছুতে আওয়ামী লীগের এভাবে টেনে আনলে কিন্তু হবে না। কিন্তু এই যে বারবার নীতিগত সিদ্ধান্তের কথা বলা হচ্ছে, যেটি সোহরাব হাসান বলছেন সরকার নিজেই এমন নীতি নিচ্ছে যেটি আসলে যেই ধরনের সিদ্ধান্তে আমরা আসতে চাই সেটির সাথে সাংঘর্ষিক। বারবার বোঝানোর চেষ্টা করছি, বাংলাদেশের আওয়ামী লীগ জন্মে সূত্রে পাওয়া তার মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে তার অবস্থান। সেই কথাটিও সোহরাব হাসান বলেছেন। তাহলে যদি আমরা পুরোপুরি বাতিল করে দেই কোটা পদ্ধতি, সেক্ষেত্রে তো মুক্তিযোদ্ধারাও আবারও পিছিয়ে গেল। 2018 পাতাগুলো উল্টান, আপনার এখানে ভিডিও ফুটেজ আছে, আমরা একটু বসি, ফুটেজগুলো বের করেন, একটা করে আমরা কথা শুনি, কে কি বলেছেন, কে কি অবস্থানে বলেছেন। অনেকগুলো প্রেক্ষাপট কিন্তু জটিলতার জায়গা তৈরি হয়েছিল, সেখান থেকে কেন এখানে হয়েছেন। আপনি 60% প্রাইমারি স্কুলের নারী কোটা ছিল, সেটা কি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় তার একটা অবস্থান অগ্রগতি হয়েছে না? নারীদের উন্নয়নে এগিয়ে গেছে না? তাহলে আমরা ওটা বিরোধিতা করি, কেন করবো? সোহরাব হাসান, আমি যে এই যে কথাগুলো বলছি, আপনার আজকের যে বাংলাদেশ, যে এগিয়ে যাওয়ার বাংলাদেশ, সেই বাংলাদেশে যে এই বিভিন্ন শ্রেণীতে জেলা কোটা কি প্রয়োজন ছিল না? জেলা কোটা প্রয়োজন ছিল কিনা? আপনি নীলফামারী থেকে শুরু করে কুড়িগ্রাম, সেখানে তো অনেক ক্ষেত্রে এখনো আছে। জেলা কোটার প্রয়োজন ছিল, নারী কোটার প্রয়োজন ছিল, আদিবাসী কোটার প্রয়োজন ছিল, কিন্তু সরকার পুরোটাই কেন বাতিল করে দিল? আবার এমন কি প্রেক্ষাপট হয়েছিল, এবং ছাত্রদের আন্দোলনই ছিল 10 ভাগ কোটা রাখা যাবে, সেখানে এমন কি হয়েছিল যে পুরোটা বাতিল করা? না, পুরো শুধু এটা আন্দোলন ছিল না, কি ছিল? এখনো এই ব্যানার ফেস্টুন আপনার পত্রিকা সহ বিভিন্ন জায়গায় আছে, সারা বাংলায় খবর দে, কোটা পদ্ধতির খবর দে, এটা আন্দোলনের ভাষা হতে পারে? আবার না, কেন হতে পারে? আবার এই কোটার বিরুদ্ধে যারা নামেছে তারাই যে সবাই রাজাকারের সন্তান এই হিসেবে তো চিহ্নিত করা হয়েছে। আপনি কেন টেনে আনছেন ভাই? না, এটা বলা হয়েছে। আমার মুখ দিয়ে কেন, আমার সামনে কেন বলাচ্ছেন? আপনি রাস্তায় যে স্লোগান দিয়েছে সেটা বলেন, আর তাদের যে লিখিত দাবিনামা সেটাকে আপনি অগ্রাহ্য করেন। তারা তো চেয়েছে সংস্কার,
যদি 10% চেয়ে থাকে আচ্ছা, সংস্কার না করে আমরা কিন্তু পুরোপুরি কিন্তু বাতিল কেন বাতিল করলাম? কেন আপনি হলো? ওই জায়গাটায় এটার কিন্তু যুক্তি কি? স্থির আছেন, কিন্তু হ্যাঁ। ইতিহাসটা পর্যালোচনা না, করছেন না। যুক্তিটা কি? বাতিল না, করার বাতিল যুক্তিটা কেন করতে করলাম হবে। আমরা? আপনি বলছেন যে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর যে চাকরিতে হ্যাঁ। সেটাকে হ্যাঁ, কোটা সেটাকে মুক্ত রাখা করা হলো। হয়েছে। জি, সেটাকে নবম রাখা থেকে হলো, 13তম যেহেতু তারা গ্রেডের আন্দোলন চাকরিতে করতে পারে না, কোটা পরিবর্তন যেহেতু করা তারা হয়েছে। আন্দোলন না, না, করতে পারে না। এখানে আন্দোলনের বিষয় এর থেকে থাকেনি। হ্যাঁ, তখন নানান রকম প্রেক্ষাপট তৈরি হয়েছিল। প্রাথমিক শিক্ষক পদে যারা চাকরি করবে তারা আন্দোলন করতে পারে না, এই কারণে তাদেরটা বাতিল করা হয়নি। আর যারা উচ্চ পদে চাকরি করবে, বিসিএস পরীক্ষা দেবে, তারা আন্দোলন করতে পারছে। বিশ্ববিদ্যালয়ের অতি সরলীকরণ হয়ে গেল সরব ভাই। এটা তো কোনটা সত্য? না, কোনো সত্য না। কেন করা হলো না? সত্য একটাই, হ্যাঁ, বাংলাদেশের আজকের যে সরকার, সেই সরকার মুক্তিযুদ্ধের চেতনায় আলোকে পথ চলে। তা চেতনাই তো, না, আমি চেতনাই শেষ তো করি, কোটাটা শেষ করি। রাখার কথা উচিত, না, না, কোটা রাখার কথা ছিল। কিন্তু আমরা সংস্কার না করে পুরোপুরি বাতিল কেন করলাম? হ্যাঁ, সংস্কার না করে আমরা তো এক জায়গায় থাকছি। পুরোপুরি বাতিল কেন ওই করলাম? বললাম, আপনি বের করেন, ভিডিও ফুটেজগুলো বের করেন, কে কি বলেছে, কে কোথায় লিখেছে, কে কোথায় লিখেছে, তখনকার প্রেক্ষাপট কি ছিল, তারা কি চেয়েছে। যারা ওই সময় এই কোটা বিরোধী সংস্কারের আন্দোলন করেছে, তারা কি একজনও বিসিএস পরীক্ষার্থী ছিল? তারা কি একজনও বিসিএস এর জন্য তারা কি এসেছিল? যে ধরনের ছিল, আসেনি। সেই প্রেক্ষাপটে তারা সরকার কি সিদ্ধান্ত করেছে নিয়েছে। বাংলাদেশে? আজকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যে আন্দোলন করেছে, এটা কি তাদের জন্য করেছে? 1 জুলাই থেকে যারা শিক্ষক পদে নিয়োগ পাবেন তাদের জন্য, 30 জুন পর্যন্ত যারা নিয়োগ সৌরভ পেয়েছেন, ভাই, যারা একেবারেই চাকরি ভিন্ন করেছেন, প্রসঙ্গ, ওটা যারা একেবারেই চাকরি ভিন্ন করেছেন, প্রসঙ্গ। তাদের জন্য নয়। সুতরাং তারা বিশেষ পরীক্ষা দিয়েছে সেটা বড় না। তারা নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, বুয়েটের শিক্ষার্থীরা নিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত বিশ্ববিদ্যালয়ের। এবং আজকে যেটা হলো, আজকে শুধু বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই আন্দোলনটা সীমিত রইল না, কলেজের শিক্ষার্থীরাও এই আন্দোলনে নেমেছে। যেটা নেমেছিল এই যে ভ্যাট বিরোধী আন্দোলনে, সেটা একবার সে স্কুল পর্যন্ত চলে গিয়েছিল। সুতরাং সরকার আন্দোলন না হলে বোধহয় সরকার স্বস্তিতে থাকে না, মানে আন্দোলন হলে তার একটা উত্তাপ থাকে এবং সেটা উপভোগ করে। সেটা যেটাই বলেন না কেন, এই বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে একমাত্র সরকার শেখ হাসিনার সরকার, যে সরকার অন্তত ষড়যন্ত্র করে না। আর সমস্ত সরকারগুলো তো ষড়যন্ত্র করেছে, মানুষ নিয়ে ষড়যন্ত্র করেছে, মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে এবং ষড়যন্ত্রের পদ্ধতিতে চলেছে। এটা তো আমার কথা না। শিক্ষার্থীরা এখন যে আন্দোলন করছেন, সেটিকে আপনি কতখানি যৌক্তিক মনে করছেন? এখন শিক্ষার্থীরা যে আন্দোলন করছেন কোটা বিরোধী, সেই আন্দোলনকে আপনি কতখানি যৌক্তিক মনে করছেন? আমি এই প্রেক্ষাপটে, কেননা এটা খুব স্পর্শকাতর বিষয়, আমি এই বিষয়ে এখন আর কোনো মন্তব্য করব না। আদালতের রায়ের, পূর্ণাঙ্গ রায়ের অপেক্ষায় থাকব এবং সেটা যৌক্তিক পর্যায়ে ছাত্ররা মেনে নেবে, সরকারও মেনে নেবে, সবাই মেনে নেবে। সরকারও সে কারণে অপেক্ষায় রয়েছে। দেখা যাক সেই অপেক্ষার ফলাফল আসলে কেমন হতে পারে, সেই ফলাফলের পর আসলে এই আন্দোলন কতখানি বেগবান হবে। এই আলোচনা আগামীকাল আমরা কোটা নিয়ে আন্দোলন করছি, এই যে কোটা এবং শিক্ষকদের আন্দোলনের কারণে 1 সপ্তাহের বেশি সময় ধরে বাংলাদেশের সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ, শিক্ষাক্রম বন্ধ, বাংলা ব্লকেটের কারণে আমরা দেখতে পাচ্ছি যে যথেষ্ট সরকারের কোনো উদ্যোগ আছে। বলেন তো, এটা তো ইতিহাসের সাথে মিলল না তো। 1996 সালে 23 জুন আজকের এই সরকার প্রধান যখন সরকার পরিচালনার দায়িত্ব নেন, তার তখন ছিল 4.5 বছর থেকে 5 বছর সেশন জট। 5 বছরের সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শুধু উদাহরণ দিই, প্রফেসর এ কে আজাদ চৌধুরী যখন উপাচার্য ছিলেন, তিনি সেশন জট শূন্যের কোঠায় নিয়েছেন। একটা অনির্ধারিত বন্ধ হয়নি। গত 15 বছরে কোনো অনির্ধারিত বন্ধ হয়নি। এবার বিশ্ববিদ্যালয়ের এই যে সর্বাত্মক যে আন্দোলনের যে কর্মসূচি, সেই কর্মসূচি লাইব্রেরি পর্যন্ত বন্ধ। অতএব সব বিবেচনায় কিন্তু ইতিহাসের পাতায় লেখা থাকে, সব পদক্ষেপ। সরকার আসলে যখন বারবার বলছে শিক্ষার্থীদের ধৈর্য ধরতে, তার মানে আসলে কি আমাদের একটু ধৈর্য ধরে পরবর্তী আলোচনা, ধৈর্য ধরা, যে সিদ্ধান্তই হোক, আলোচনার বিকল্প নেই। এই সরকার কোনো অবিবেচকের মতো কোনো সিদ্ধান্ত নেয়নি। কোনো শিক্ষার্থীদের সাথে কোনো আলোচনা তো আমরা হতে দেখিনি এখনো। অবশ্যই আলোচনা হবে, আগে আদালতের রায়টা আসুক, রায়ের পর আলোচনা হবে। না, আমরা তো আশা করি যে অচল অবস্থার অবসান হোক। শিক্ষার্থীদের সরকার যদি তার নীতিগত সিদ্ধান্ত হয়ে থাকে কোটা বাতিল, তাহলে সরকার আশা করবে যে সরকার তার সিদ্ধান্তে অনড় থাকবে। আর সেটি আদালতের রায় হলে সরকার রিভিউ চাইতে পারবে, আপিল বিভাগের শুনানি হবে, সরকার তার যুক্তি তুলে ধরবে। সুতরাং এটা নির্ভর করে আদালতে সরকার কি অবস্থান নেয়। খুব স্পষ্ট করে বলি, আন্দোলনের ভিতরে যদি নানান রকম ষড়যন্ত্র থাকে, সেটাও কিন্তু দিনের আলোতে প্রকাশিত হয়ে যাবে এবং সে রবীন্দ্রনাথের ভাষায় লক্ষ্য যখন উপলক্ষ্যকে ছাড়িয়ে যায়। এই প্রেক্ষাপট যদি বাংলাদেশের সামনে আসে, সরকার বিরোধী যে অংশটি ষড়যন্ত্রের সাথে যুক্ত হয়েছে কিংবা যুক্ত হচ্ছে,
কিংবা চক্রান্ত করছে, তাদেরও মুখোশ কিন্তু উন্মোচিত হবে। এরপরও অপেক্ষা সবকিছু করুন। ছাপিয়ে আসলে যোগ্যরা এগিয়ে যাক, আমরা সেই প্রত্যাশা রাখতে চাই। সুভাষ সিংহ রায় এবং সোহরাব হাসান, ধন্যবাদ আজকে সব আমাদেরকে মুখোশই সময় দেওয়ার উন্মোচিত জন্য। হোক। নিশ্চয়ই দর্শক, আগামী দেশ সাম্প্রতিক দেখবার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকবার জন্য।